হ্যালো, আজকে আমি ডিনারে নিয়ে চলে এসেছি ফ্রাই করে নিয়ে এসেছি ভাতটাকে। ওয়ান টাইপ অফ হোম মেকার ফ্রাইড রাইস। আর সাথে আমি একটু কেচাপ নিয়ে নিয়েছি। তো স্টার্ট করা যাক। আজকে সঙ্গে আর কিছু বানাইনি, একটু চিলি চিকেন বানালে ভালো হতো। ঠিকই আছে, একদিন একদিন সিম্পল রাখা ভালো। বাট এটাকে সিম্পল বলে না, কিন্তু শুধু এটা দিয়ে খেলেও ভালো লাগে মাঝে মধ্যে। তো আজকে তার জন্য শুধু এটা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। একটু গল্প করবো, একটু খাবো। আমি বুঝতে পারি না কী গল্প করবো, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। পরের খেতে ইটিং শোতে আমি কী গল্প করবো, তোমরা কীরকম ধরনের পছন্দ করবে। তো যেটা বলবে সেই রিলেটেড আমি বলতে থাকবো। তোমাদের যেটা নিয়ে আমাকে নিয়ে যেইটুকু কোয়ারি আছে, তো ওইটা কমেন্ট করবে। তো ওই রিলেটেড আমি পরের রেটিং শোতে বলবো। ওটা নিয়েই গল্প করবো তোমাদের সাথে। চলো স্টার্ট করি খাওয়াটা। ফার্স্ট বাইট। ভালোই লাগছে, নিজে বানিয়ে নিজেই বলছি ভালো লাগছে। মেনে নাও, আমি একটু নিজেকে বলতে ভালোবাসি, অ্যাকসেপ্ট করে নাও প্লিজ, খারাপ ভেবো না। আচ্ছা, আমি একা খাচ্ছি, তো তার জন্য শুধু একটাতেই কাজ সেরে নিচ্ছি। যদি আমার সঙ্গে আমার হাজব্যান্ড খেত, তাহলে এটার সাথে তো কিছু না কিছু করতেই হতো আমাকে। ও তো শুধুই খেত না কখনো। একার দিন এরকম ছুটি যেন সবার হয়। আমি রান্নার থেকে ছুটি পেলে যে মেয়েদের কি আনন্দ হয়। অনেক দিন কন্টিনিউ রান্না করার পরে না, কার কী মনে হয় জানি না, আমার তো মনে হয় একটুখানি যদি ব্রেক পেতাম এর থেকে। এটার থেকে একটু সত্যিই আমার ব্রেক মাঝে মাঝে লাগে, কন্টিনিউ একসাথে করতে পারি। তো আমাকে যদিও ব্রেক দেয় মাঝে মাঝে, অনেক দিন কন্টিনিউ খাওয়ার পরে, মানে রান্না করার পরে যখন ইচ্ছে হয় মাঝে মাঝে আমরা বাইরে থেকে খেয়েও আসি। যদিও সেটা আমাকে বলতে হয় না, ও নিজেই নিয়ে যায়। ঠিক আছে, এই কেয়ারনেসটা থাকলেই ভালো। আমার মেনুতে যেটা যেটা রাখি, তোমাদের যদি কোনো রেসিপি নিয়ে কোয়ারি থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি ওই রেসিপিগুলো শেয়ার করে দেবো। কোনটা নিয়ে স্পেসিফিক্যালি রেসিপিগুলো বলে দেবে যে এই রেসিপির ওপরে যদি কমেন্ট, মানে রেসিপি কী বলছি, পুরো মাথাটা গেছে। এই মেনুটা আমাকে রেসিপি শেয়ার করো। যেরকম ফ্রাইড রাইসটা যেটা করেছি, এটা যদি রেসিপি চাও তাহলে বলবে যে ফ্রাইড রাইসের, তোমার সিম্পল ফ্রাইড রাইসের রেসিপিটা আমাকে শেয়ার করো, তাহলে আমি শেয়ার করে দেবো। এরকম যা কিছু তোমরা, তোমাদের যেটা রেসিপি চাই সেটাই বলবে, সেটাই আমি শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। শুধু আমাকে কমেন্ট করে জানাতে হবে অবশ্যই, নাহলে আমি কী করে বুঝবো বলো তোমাদের মনের কথা।
এটার সঙ্গে যদি একটুখানি চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন বা চিলি চিকেন যদি থাকতো, বাকি চিকেন কষা, মাটন এগুলো যদি থাকতো অসাধারণ লাগতো খেতে। কিন্তু নেই, আর কি করবো, এটাই শুধু খেয়ে নিই, মনে সান্ত্বনা দিয়ে দিই, পরের বারে খাবো। কিন্তু জানো তো, ছোটোখাটো যাই খারাপ ভালো যেভাবেই রান্না করি না কেন, যদি আমাকে রান্না করে একাই খেতে হয় না, খুব কষ্ট হয়। একটু টেস্ট যদি করে নিতে হোক তাহলে ঠিক আছে, আমার মনটা শান্তি পায়। কিন্তু বেচারা আজকে ওখানে সে পার্টিতে খেয়ে নিল, তাই মন খারাপ করার তো কোনো প্রশ্ন নেই, মনকে এটা ভেবেই সান্ত্বনা দিয়ে দিই। ও তো অনেক কিছুই খেয়ে নিল, হয়তো দেখা যাবে আমাকে নিয়ে ভাবেই নি যে আমি খাইনি। খাইনি এলাকায় ও এত কিছু খাচ্ছে আর আমি সেগুলো খেতে পারছি না, এটাই বলতে চাইছে। আমি তো একটু একটু খেতেই পারি বলো, এটা আমার মনে কিছু নেই। আর এরপরে ইটিং শোতে কী মেনু নিয়ে আসবো তোমরা যদি বলতে চাও বলতে পারো, তাহলে তোমাদের মতন করে নিয়ে আসবো, মানে ওইসব মেনু নিয়ে খেতে বসবো। আমি তো এটা ফ্রাইড রাইসের মতন করে করেছি, কিন্তু আমার মা বেঁচে থাকা ভাত দিয়ে এত সুন্দর করে ভাত ভাজা করে দেয় না, আলু সবজি হ্যান ত্যান যা কিছু ভালো লাগে। তুমি যে সবজিটা খেতে ভালোবাসো না, তো সেই সবজিটা যদি ওটাতে পড়ে তুমি খেতে বাধ্য, তুমি ছাড়তে পারবে না, এত দারুণ টেস্ট হয়। আমাদেরকে স্কুল টিফিনে দিত, এত সুন্দর টেস্ট হয়, কি বলবো। তারপরে তো আমার মা সিম্পল থেকে রেস্টুরেন্ট স্টাইল সব রকম রেসিপি, মানে যেটুকু পারে, যেটুকু এত সুন্দর করে করে, মানে এত টেস্টি হয়, কী বলবো। ঘরে মানে ঘরে বানিয়ে যে টেস্টটা পাওয়ার কথা তার দ্বিগুণ হয়, খুব ভালো। আমার মা মানে এত সুন্দর রান্না করে, খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর। আর আমি তো এখন অনেক দূরে চলে এসেছি, মায়ের রান্না খেতে পারছি না, খুব মন খারাপ করে আমার মাঝে মাঝে। কাশ আমি যদি মায়ের রান্না খেতে পেতাম, মা বাবার সঙ্গে যদি একবার দেখা করতে পারতাম মাঝে মাঝে, কত ভালো হতো। মিস করি। মা আমাকে ওই টেস্টি টেস্টি খাবারগুলো, মা রান্না করতে যেগুলো, ওগুলো মেখে মা যদি আমাকে খাবিয়ে দিত না, সেই টেস্ট
দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। এবারে তো বাড়ি গেলে আমার প্রথম দিনেই আবদার থাকবে মায়ের কাছে যে আমি মা তোমাকে আমাকে খাইয়ে দিতেই হবে, যদিও আমার মাকে কখনো বলতে হয় না, মা তো সময় কম থাকে, যেটুকু সময় পায় আমাদেরকে দেয়। অবশ্যই মাকে বললে মা খাইয়ে দেবে, বাকি বলতেও হবে না, এতদিন পরে যাবো বলতেও হবে না, মা খাবাতে বসে যাবে এমনি। আমাদের বাড়ির সাইডে সরি, আমাদের বাড়ির গ্রামে ওখানে 24 ফ্লোর হচ্ছে, মা বাবা তো বলেছিল যেতে, বাট যেতে তো পারিনি। ইন দ্য সেন্স এটাও হয়েছিল যে 24 ফ্লোরে না যেতে পারি, অ্যাটলিস্ট তারপরে যাবো, সেটাও ক্যান্সেল হয়ে গেল। কবে যে বাড়ি যাওয়া হবে কে কে জানে। অনেকদিন বাড়ি থেকে আসা হয়েছে, বাবা মারও মনটা খারাপ করছে, মা অনেকদিন ধরে বলছে যে তুই আয় একবার ঘুরে যা। আমি ট্রাই তো করেছিলাম যে এইবারেই যাওয়ার, কিন্তু হলো না, অফিসিয়াল কোনো কাজের জন্য, কিছু কাজের জন্য ও আটকে গেছে, ছুটিটা পাইনি। তো দেখা যাক এখন কী হয়, কবে যাওয়া হয়, বাড়ি আমাকে কবে ডাকে, আর ভগবান আমার উপর কবে কৃপা করে যাওয়ার জন্য। আমি লাইফে এক প্ল্যানিং করি, তা আমার ঠিক উল্টোটাই হয় প্ল্যানিং। তো এরপরে আমি ভেবেছি আর কোনো রকম প্ল্যানিং করবো না। দেন তার উপর তো এদের যে চাকরি, আর্মিতে ছুটির কোনো গল্প নেই, ঠিক আছে? ছুটি তুমি যেতে পারবে, তুমি যবেই ভাববে তবেই যেতে পারবে, এরকম কোনো নেই, কিছুই নেই, কোনো সিওরিটি নেই লাইফে, ছুটি নেই অ্যাটলিস্ট। লাইফ নিয়ে তো নেই, বাট ছুটি নিয়েও নেই, কোনো কিছুই নিয়েই লাইফে নেই। কিন্তু হ্যাঁ, ওই আর্মি ওয়াইফ, আর্মি পার্সন, এদের একটা আলাদা রেসপেক্ট থাকে, ওয়াইফদেরও থাকে, ওয়াইফদের অনেক রেসপেক্ট থাকে, যেটা বাইরে আর্মির বাইরে গিয়ে দেখলে যে রেসপেক্টটা দেয় সমাজ, তার থেকে অনেক বেশি রেসপেক্ট থাকে এখানে আর্মির ওয়াইফদের। তো এদিক থেকে অনেক ভালো, বাট কোনো কিছু ভালো পেতে গেলে তো অনেক কিছু খারাপ হয় না, ঠিক আছে, কিছু কষ্টকে বুকে চাপা দিয়ে পাথর থাকতে হয়। আমরা যেখানে আছি আমাদের ইউনিটে একটা স্টোরি বলছি তাহলে, ওরকম এই রিলেটেড। আমরা যেখানে আছি না, ওইখানে আমাদের এই পাশেই একজন বাঙালি দিদি আছে, আমার বাড়ির পাশেই বাড়ি, কোইন্সিডেন্ট কেমন দেখো। তো ওই দিদির নিজের কাকু মারা গেছে, তো যেতে পারছে না, কারণ দাদা গেছিলো কিছুদিন আগে, দাদার বাবার শরীরটা খারাপ ছিল, তো দাদা কিছুদিনের ছুটি নিয়ে গেছিলো, দাদা ফিরে আসছে, বাড়ি আর পুনের মাঝে পৌঁছে গেছে অলরেডি, তখন বাড়ি থেকে ফোন এসেছে যে দিদির কাকু মারা গেছে। এমন একটা সিচুয়েশন, না দাদা থাকতে পেরেছে, না কি দিদি চাইলেও যেতে পারছে, ঠিক আছে? কিন্তু এটা যদি আর্মি লাইফ না হতো, সিভিল লাইফ যদি হতো, তাহলে এটা কি ভাবতে হতো? ফার্স্ট। সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের এদিকে আর্মি স্কুলের ফাইনাল এক্সাম হয় এই মার্চে, তো তার মেয়ের পরীক্ষা পড়েছে মার্চের 1 তারিখে, ঠিক আছে? আর কাকুর ঘাট কাজ পড়েছে, ওই দিদির কাকুর ঘাট কাজটা পড়েছে 4 তারিখে, ঠিক আছে? তাহলে সে মেয়ের পরীক্ষাটা নিয়ে ভাববে নাকি কাকুর ঘাট কাজে যেতে পারবে, এরকম দোটানা হয়ে যায়। এটা তো সিভিল লাইফেও হয়, এটাতেও হলো, কিন্তু বাড়ির কাছে যদি হতো তাও টুক করে একবার গিয়ে দেখা করে চলে আসতে পারতো, কিন্তু বাড়ির থেকে অনেক দূরে, কিছু করার নেই, হয়েছে। সেকেন্ড পয়েন্ট। থার্ড,
মেয়ের পরীক্ষা এমন পড়েছে ডেটে, সেই ডেট অ্যাডজাস্ট করেও যে যাবে ওরকম অ্যাডজাস্টমেন্টও হয়নি। ঠিক আছে, তো ভেবে নাও কতটা ডিফারেন্স আর্মিদের লাইফ আর সিভিলের লাইফ। ঠিক আছে, আমি একটু আগে যেরকম বললাম যে কিছু ভালো চাইলে কিছু খারাপটাকেও অ্যাকসেপ্ট করতে হয়, এটা মানে অনেক বড় একটা এক্সাম্পল আমার চোখের সামনে। বাট দিদির সাথে আমার ওরকম নয় যে মানে অফিসিয়াল কাজবাজের সূত্রে আমাদের ভালো রিলেশন, ওরকম নয়। আমরা পুরো বোন দিদি বোনের একটা রিলেশন যেরকম হয় সেরকম রিলেশন বিলং করছি এখন, সেরকম রিলেশনেই রয়েছি। তো ফিঙ্গার ক্রস এই রিলেশনে যাতে কারুর না নজর লাগে, আমরা যেন অনেক দিন মানে যতদিন বেঁচে থাকবো অ্যাটলিস্ট এই রিলেশনটা অটুট থাকে, কোনো প্রবলেম যাতে না হয়, এইটাই কাম্য করি। বাট আজকে দিদির এত কষ্টের দিনে যেটুকু আমার দিক থেকে পসিবল হয়েছে সেটুকু আমি আমার দিক থেকে করেছি। বাট কীভাবে বলবো, কিন্তু বাইরের থেকে যা কিছুই করি না কেন দিদির মনের কষ্টটা তো আমি আর শেয়ার করে দিতে পারছি না, কিন্তু দিদির মনে যে কী কষ্টটা হচ্ছে, কীরকম কষ্ট হচ্ছে সেটা আমি ফিল করতে পারছি। বাট কষ্টের তো ভাগাভাগি হয় না, না কোনো দিনই কষ্টের ভাগাভাগি হয় না। তো সেটাতে দিদি খুব কষ্ট পাচ্ছে, কাঁদছে, কিন্তু বোন হিসেবে যেটুকু আমার পাশে দাঁড়ানোর আমি যেটুকু সান্ত্বনা দেওয়ার আমার দিক থেকে ছিল বোন হিসেবে সেটুকু আমি করার চেষ্টা করেছি। আমি যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি। বাট এটা শুধুমাত্র অনেক বড় গল্প বলে দিলাম, এটা শুধুমাত্র তোমাদের কাছে বললাম একটা এক্সাম্পল যে আর্মিদের লাইফ কেমন হয়। আর পরের ভিডিওতে আমি বলবো আর্মিদের, বললাম না আর্মি পার্সন আর তার ওয়াইফ, তার ছেলে মেয়ে যেই হোক, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে, ঠিক আছে, যেই হোক তাদের রেসপেক্টটা কোন জায়গায় সেটা আমি বলবো পরের ভিডিওতে। ঠিক আছে, আর কি বলবো, আর তোমরা আমার ভিডিও দেখে যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকম ভালোবাসা দিতে থাকো। আমার ভিডিওটা অলমোস্ট শেষের দিকে, আমার খাওয়াটা শেষ হয়ে গেছে, অনেক গল্প করে ফেললাম, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে দিদি অনেক কান্নাকাটি করছে, যেতে পারছে না, মন খারাপ করছে। তো ওটা আমি মানে এরকম ফেস তো আমি হস্টেল লাইফে দেখেছিলাম, বাট দিদির সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট আর মানে আলাদাই রিলেশন হয়ে গেছে, বুঝেছো? তো যার জন্য বললাম না, দিদির কষ্টটা আমি ফিল করতে পারছি, কিন্তু ভাগাভাগি তো করে নিতে পারছি না। কিন্তু যেই ফিলিংসটা আমার ভেতরে এসেছে না, ওটাই আমাকেও অনেক কষ্ট দিচ্ছে যে দিদি যেতে পারছে না। আমি প্রে করি যাতে দিদির কাকু যেখানেই থাকুক সেখানেই ভালো থাকুক। উনি অনেক ভালো মানুষ ছিল, আমাকে দিদি যেটা বলেছে, অনেক ভালো মানুষ ছিল, দিদিকে খুব ভালোবাসত। তো আমি এটাই প্রে করি, দিদির কাকু মিন্স আমারও কাকু, তো কাকু যেখানেই থাকুক সেখানে ভালো থাকুক, কাকুর প্রতি আমার অনেক শ্রদ্ধা। ব্যাস, প্লিজ আমি এটা থেকে বেরিয়ে যেতে চাই, আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার খাওয়া অলমোস্ট কমপ্লিট, পুরোটাই কমপ্লিট। ঠিক আছে, তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসবো, ততক্ষণের জন্য বাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার খেয়াল রাখবে, কারণ আমাদের জীবনটা ক্ষণিকের। তো যেটুকু বাঁচবো সেটুকু ভালোভাবে পজিটিভ মাইন্ডে বাঁচার চেষ্টা করবো, আর সবাই খেয়াল রাখবো, সবারই খেয়াল রাখবো। ঠিক আছে, কাউকেই আলাদা চোখে দেখবো না, কারণ আমাদের জীবনে ভালো খারাপ সবই একটা স্মৃতির পাতায় লেখা থাকবে যে আমি মানুষটা কেমন ছিলাম, এটাই। তো বাই, আজকের জন্য গুড নাইট সবাইকে, টাটা।